বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুভ্র। করোনায় 24 ঘন্টায় মৃত্যুর সকল পরিসংখ্যান অতিক্রম করেছে আজ। প্রাণ হারিয়েছেন 42 জন। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 888। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, দেশে নতুন করে 2743 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 65,769 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,136টি। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 20.88%। 24 ঘন্টায় মারা যাওয়া 42 জনের মধ্যে 35 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফেরা 578 জন সহ মোট সুস্থ 13,903 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। মারা যাওয়া 42 জনের মধ্যে 27 জনই ঢাকা বিভাগের, আর হাসপাতালে মারা গেছেন 30। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বয়স্ক ও দীর্ঘমেয়াদে অসুস্থ ব্যক্তিদের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে। গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। তবে মা করোনায় আক্রান্ত হলেও শিশুকে বুকের দুধ বন্ধ না করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। যারা বয়োবৃদ্ধ আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারা নিজেরাও যেমন সচেতন থাকবেন, পরিবারের অন্য সদস্যরাও তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। গর্ভবতী মা এবং শিশুদের প্রতিও বিশেষভাবে খেয়াল এবং যত্ন রাখতে হবে। যারা স্তন দিয়ে থাকেন শিশুদের, তারা স্তনদান করা থেকে বিরত থাকবেন না। করোনা সংক্রমণ বাড়ছে দিন দিন, তবুও সাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা চোখে পড়ার মতো। প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে নিজের বেখেয়ালে বিপদে ফেলছেন অন্যদের। কেউ কেউ যেখানে সেখানে ফেলছেন ব্যবহৃত মাস্ক। গণপরিবহনে ওঠানামাতেও ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার শর্ত। মাছ হাতে রাখলে হবে না, গরম তো সহ্য করতে পারছি না। করোনা সংক্রমণের এমন ভয়াবহ সময়েও উদাসীন তারা। নগরীর রাজপথে সরব উপস্থিতি মানুষের, কিন্তু ভাইরাস রোখার কার্যক্রম যেন একেবারেই নীরব। ইচ্ছা অনিচ্ছা, গাফিলতি আর অসচেতনতায় বিপদে পড়ছেন নিজে, তার চেয়ে বেশি বিপদে ফেলছেন অন্যদের। আমি একটু পান খাইছি তো, একটু কুইলে গাইলা দিছি। মাছ তো আনতে ভুলে গেছি, একটা পার্স কিনতে যাচ্ছি তো, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে চলে যাচ্ছে। চশমাটা জাপস হয়ে জায়গা, টাকাটা দেখানোর লাগি বলছি। অসচেতনতার আরও ভয়াবহ চিত্র আছে রাজধানীতে। ব্যবহৃত মাস্ক ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে। মাস্ক পকেটে আছে, অনেকক্ষণ পরে রয়েছে তো, মুখ গামায় গেছে গা। না, মাস্ক নাই। হ্যাঁ, অবশ্যই পাওয়া লাগবে। স্বাস্থ্য অধিদপ্তর বুঝাচ্ছে, তা মানুষ এটা ওইভাবে করতে পারছে না। দুই একজন অসচেতন আছে, তাদেরকে সচেতন করা উচিত। গণপরিবহন ব্যবহারও আছে খেয়ালিপনা। হুড়োহুড়ি করেই যেন বাস ধরতে হবে। কিছু গণপরিবহন অবশ্য চলছে স্বাস্থ্যবিধি মেনে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। করোনা বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের ডায়াবেটোলজিস্ট ডাক্তার FM এ জাহিদ। ডাক্তার FM এ জাহিদ, করোনা আপডেটে আপনাকে স্বাগত। করোনা মহামারীতে ডায়াবেটিক, অ্যাজমা সহ যারা জটিল রোগে ভুগছেন, স্বাভাবিকভাবেই তারা বেশি ঝুঁকিতে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। ঠিকই বলেছেন যে করোনা আক্রমণের সাথে এবং সংক্রমণের সাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রোগ যেগুলো আমরা বলে থাকি, তার মধ্যে 1 নম্বরে ডায়াবেটিস, 2 নম্বরে শ্বাসকষ্ট, 3 নম্বরে হার্টের রোগী এবং 4 নম্বরে কিডনি ফেলার এবং অন্যান্য ইমিউনো সাপ্রেসিভ ডিজঅর্ডার যেগুলো আমরা বলে থাকি, সেগুলাতেই আসলে ঝুঁকি থেকে থাকে। সত্যি কথা, আমরা জানি যে ডায়াবেটিস থাকা মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন সব ধরনের সংক্রমণ, সব ধরনের অসুস্থতা, সব ধরনের জীবাণুর আগমন ঘটে থাকে। সেই জন্য আমরা এই মুহূর্ত পর্যন্ত, এবং রাজশাহীতে ডায়াবেটিক সেন্টার, যেটা ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র আলুপট্টি, এটা আমরা লাগাতার করোনা সংক্রমণের সাথে সাথেই আমরা সবসময় খুলে রাখছি, যে এই জন্যে যে ডায়াবেটিসের রোগীরা যেহেতু তথ্য পাচ্ছে যে ডায়াবেটিস ঝুঁকিতে থাকে, সেজন্য তারা যেন হতাশাগ্রস্ত না হয় এবং তাদের জন্য করোনা হলেও তারা যেন ডায়াবেটিসের চিকিৎসা পায়, এর জন্যই আমরা রাজশাহীতে
ফুল টাইম করোনা রোগীদের এবং সাধারণ রোগীদের ডায়াবেটিসের চিকিৎসা দিয়ে যাচ্ছি কোনো রকম বন্ধ না করে। ডায়াবেটিসের রোগীদের যেহেতু ডায়াবেটিস আমরা ডে সিক মডিউল বলি, প্রতিদিন যদি ডায়াবেটিসটা ঠিকমতো মনিটর করে, ব্লাড গ্লুকোজটা খালি পেটে এবং খাওয়ার পরে 6.1 থেকে 7.8 মধ্যে রাখতে পারে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস নর্মাল থাকবে এবং কোনো রকমের সংক্রমণের ঝুঁকি থাকবে না। করোনা হোক বা অন্য কোনো অসুখ হোক, সে নিশ্চিত এবং কনফিডেন্টলি মুভ করতে পারবে যে আমি একটা সাধারণ মানুষের মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা আমার আছে এবং আমি করোনার বিস্তারকে সংক্রমণকে ঠেকাতে পারবো। সেই জন্য সেই ধরনের ডায়াবেটিস রোগীদের আমরা রেগুলার বলছি প্রতিদিন 30 মিনিট কমপক্ষে হাঁটবেন এবং তার সাথে প্রোটিনযুক্ত খাবার খাবেন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন এ জাতীয় খাবার খাবেন এবং তার সাথে একটু গরম পানি এবং লবণ চা এগুলা বেশি বেশি খাবেন। তার সাথে ডায়াবেটিস রোগীদের যে সমস্ত মনিটরিং আমরা যেটা বলি, সকালে 2টা রুটি বা সবজি তরকারি, মুরগি গোশ, ডিম ভাজি বা 11টার দিকে একটা স্ন্যাক্স, দুপুরে ভাত পরিমিত যেটা আমরা বলে থাকি, বিকালে একটা স্ন্যাক্স, রাত্রে আবার রুটি যে পরিমাণ খেতে বলে থাকি, সেগুলা রেগুলার মেনটেন করবে। তার ওষুধ যেগুলো আমরা বলে রাখছি, ওই কেউ হয়তো মুখে খাওয়া ওষুধ খায়, কেউ হয়তো ইনসুলিন নেয়, সেগুলো ডেইলি মনিটরিং করবে এবং সেই মনিটরিংয়ের জন্য আমরা সর্বদাই সাহায্য করে যাচ্ছি এবং রুগীদেরও আমরা সেই ধরনের একটা প্রেসক্রিপশন বা বেসিক মডিউল করে দিছি। সেই মডিউল অনুযায়ী তারা প্রতিদিন নিয়মিত পরীক্ষা করছে এবং তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখছে এবং তাতে তারা নিশ্চিত থাকছে যে আমাদের চিকিৎসক বলেছেন যে ডায়াবেটিস কন্ট্রোল থাকলে আমাদের সংক্রমণের সমস্যা বা ঝুঁকি নাই, সেই জন্য সেইভাবেই তারা মেনটেন করে যাচ্ছে। এবং তারপরে আমরা বলি ডায়াবেটিস রোগ হলেই যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তা না, কারণ ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য আরেকটি স্বাভাবিক মানুষ যার ডায়াবেটিস নেই তার মতোই কিন্তু তা থাকবে। আচ্ছা, আপনি তো বলছেন ডায়াবেটিস রোগীদের ব্যাপারে, রাজশাহীতে করোনার পরিস্থিতি কেমন সেটাও একটু জানতে চাই এবং সেখানে যারা এই রোগী করোনা আক্রান্ত কোভিড-19 যারা ভুগছেন তারা চিকিৎসা কতটা পাচ্ছেন? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাময়িক একটা প্রশ্ন। উত্তরটা সবার কাছেই কিছু জানা কিছু না জানা। রাজশাহীর জন্য প্রেক্ষাপট একটু ভিন্ন, আপনাদের অনেকের সাথেই মিলবে না, যারা কথা বলে থাকছেন টেলিভিশনে তাদের সাথে মিলছে না। এই জন্য আমি এই মুহূর্তে স্ট্যাটিস্টিক বা ডাটা বলতে পারি যে আমাদের আইসিইউতে একটা রুগী আছে এবং মিশন হসপিটালে বিশাল একটা হসপিটাল জানেন, সেখানে 2টা রুগী ভর্তি আছে এবং আইডি ইনফেকশাস হসপিটালের অনেকগুলো বেড, সেখানে একটা রুগী ভর্তি আছে এবং 29 এবং 30 নম্বর 2টা ফুল ওয়ার্ড আমরা কোভিড-19 রোগীদের জন্য রেখেছি ফ্রি এবং সেটা এখনও ফাঁকা আছে। এখান থেকে বুঝতে পারছেন যে সংক্রমণ যাই থাকুক না কেন, মৃত্যুর হার নেই বললেই চলে, আর ভর্তি রোগীও আমাদের কাছে সেই পরিমাণ নাই। ফলে আমরা ডাক্তাররা খুবই চাপে নাই যে অসংখ্য রোগী আসতেছে, তাদেরকে ম্যানেজ করতে আমরা ঝুঁকির মধ্যে আর চাপের মধ্যে আছি তা নয়। তবে সংক্রমণের হার আমরা মনে করছিলাম যে ঈদের মার্কেট খুলে দেওয়ার জন্য ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে যে সমস্ত লোকগুলো আগমন ঘটেছিল তাদের দ্বারা বেশ কিছু সংক্রমিত হবে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিদিন যে 2টি ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজে 2টি ল্যাব প্রতিদিন কোভিড-19 টেস্ট করে যাচ্ছে, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরে কোনো নতুন রোগী ধরা পড়ছে না। তবে আশেপাশে ডিভিশন এবং জেলার এখন পর্যন্ত রাজশাহী ঝুঁকিপূর্ণ যেই মাত্রা, ঝুঁকিপূর্ণ ওই অর্থে নয় অতটা এখনও, এবং এখন পর্যন্ত সংক্রমণ যাই থাক চিকিৎসার ক্ষেত্রে খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না যারা করোনা আক্রান্ত, সেটি বুঝতে পারছি। ডাক্তার FM এ জাহিদ, আপনি থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ জেলাকে রেড জোন উল্লেখ করে 3টি এলাকাকে লকডাউন করেছে জেলা প্রশাসন। সকাল থেকে মাইকিং করে এই আদেশ কার্যকর করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভুঁইগড়ের রূপায়ণ টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এই 3টি এলাকাকে 15 থেকে 21 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। এসব এলাকা থেকে কেউ বের হতে পারবে না, আবার বাইরের কাউকে প্রবেশ করতেও দেয়া হবে না। ঘোষিত এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপাসনালয়ে যাতায়াতে, ব্যবস্থা করা হবে ভ্রাম্যমাণ বাজারের। জেলা প্রশাসন থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। সিভিল সার্জন জানান, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ, টেলিমেডিসিন সেবা সহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদানে কয়েকটি টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
আবারও স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। অনলাইনে ফ্রিজ অর্ডার করলেই পাচ্ছেন 10% ডিসকাউন্ট। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দিনভর গুঞ্জন, নানা আলোচনা চললেও রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি পরীক্ষামূলক লকডাউন। যদিও সকাল থেকেই রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারি এলাকায় প্রস্তুতি দেখা গেছে মানুষের মাঝে। অনেকে করোনা সংক্রমণের এই উদ্যোগের পক্ষে থাকলেও কেউ কেউ চিন্তিত জীবিকা নিয়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই কার্যকর হবে জোন ভিত্তিক লকডাউন। লকডাউনের খবর শুনে রাজধানীর ওয়ারি ও রাজাবাজার এলাকায় কিছুটা ছন্দপতন ঘটেছে নিত্যদিনের নাগরিক জীবনে। অনেকেই প্রয়োজনীয় খাবার কিনে রাখছেন, সেরে নিচ্ছেন অন্যান্য কাজও। অনেক কিছুই বাসায় ছিল না, এখন রাতে বেরোইছি, তারপরে রিস্ক নিয়ে কিচ্ছু নাই, সব দোকানপাট বন্ধ, সবার ভিতরে একটা আতঙ্ক। আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যতটুকু প্রয়োজন অতটুকু আমরা চেষ্টা করছি এটা প্রিজার্ভ করার জন্য। এলাকা ভিত্তিক লকডাউনকে অধিকাংশই সাধুবাদ জানালেও শঙ্কা নিম্ন আয়ের মানুষের। এখন লকডাউনের মধ্যে এই যে গরিব মানুষ বাসা বাড়ি কাজ করি খাই, এখন বাসা বাড়ি যাবার দেয় না, নামায় দেয়, আমরা কি খামু না খাওয়া বেগরে মরি যেতেছি। ফ্যামিলির মায়ের 7 জন লোক, আমি একা কর্ম করি, এখন তো আটকায় দেয় 2 মাস যাবত, বহুত কষ্ট করলাম, এখন কি করতে পারি। লকডাউনের সময় আপনার বেচা কেনা কম, মানুষ একটু কম বাড়িতেছে। জনপ্রতিনিধিরা বলছেন সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে, ঘরে ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব তাদের। জনগণ কথা শুনতেছে না, মাস্ক ছাড়া বেপরোয়া চলাচল করতেছে, মাস্ক থাকে মুখে, নাক খোলা থাকে, পকেটে মাস্ক থাকে, এটা আপনারা দেখতেছেন। আমরা তাদের খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা এবং কাদের সাথে যোগাযোগ করতে হবে, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি একটা প্রস্তুতি নেই। প্রশাসনও হবে কঠোর, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢেলে সাজানো হচ্ছে লকডাউন বাস্তবায়ন ব্যবস্থা। তবে নানা অজুহাতে ঘর থেকে বের না হওয়ার আহ্বান তাদের। মানুষের আইন ভাঙার একটা প্রবণতা, এটা এই কোভিড পরবর্তী আমি বলবো না, এটা প্রথম থেকেই আছে। লকডাউন করার পরেও বাঁশ দেখেও চলে যাচ্ছে, তারপরে আমরা ধরার পরে যদি বলে যে আমার মায়ের ওষুধ নেওয়ার জন্য যাচ্ছি, তখন আসলে তার উপর আমরা মানবিকভাবে হয়তো এক্সিকিউট করতে পারি না। কেউ কেউ বলছেন শুধু ঘোষণা নয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে হতে হবে কঠোর। লকডাউন যাতে বন্ধ হয়ে যায় নাগরিক ব্যস্ততা, তবে সংকুচিত হয়ে যায় করোনা সংক্রমণের হার, কমে যায় বিস্তার। সংশ্লিষ্টরা বলছেন লকডাউনকে মানতে হবে যথাযথভাবে, কোনো নাগরিকের শিথিলতার সুযোগ নেই। পুলিশ প্রশাসন কিংবা যারা বাস্তবায়ন করছেন তাদেরকে হতে হবে আরও কঠোর। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের ডায়াবেটোলজিস্ট ডাক্তার FM জাহিদ। ডাক্তার FM জাহিদ, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে কদিন পরে এই রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। যদি আপনার রাজশাহীতে ভিন্ন চিত্র, কিন্তু সারা দেশের চিত্র তো আপনি জানেন। এই অবস্থায় সরকারি বেসরকারি পর্যায়ে কি করার আছে? ধন্যবাদ। খুবই জটিল এবং খুব সঠিক সময়ের একটা প্রশ্ন বটে। আসলে সংক্রমণ বাড়ছে, আমরা যদি প্রথম থেকে খেয়াল করি, সেই 11ই মার্চের পর থেকে আপনি খেয়াল করবেন যে আক্রান্ত হার যেরকম বাড়ছে, অ্যাকর্ডিংলি পরীক্ষার হার সেইভাবে আস্তে আস্তে বাড়ছে। পরীক্ষা বাড়ছে, আমরা খবর পাচ্ছি আক্রান্ত হার বাড়ছে। এবং প্রথম থেকে স্ট্যাটিস্টিক্স খেয়াল করলে দেখা যায় যে সবসময় 20%, 22%, 21% আক্রান্ত হার বাড়ছে, আর মৃত্যুর হার 1.2, 1.3, 1.4% বাড়ছে। আসলে এইটা আক্রান্ত ঠেকানোতে একটাই বুদ্ধি, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঠেকানো একটাই বুদ্ধি, যে সামাজিক দূরত্ব মেনটেন করা আর মাস্ক পরা, হাত ধৌত করা, 3টা কাজ। এই 3টা যদি আমার সরকার যদি নিশ্চিত করতে পারে, শুধু সরকার নিশ্চিত করলে হয় না, আমরা যতগুলো মিডিয়া আছে, মোবাইল বলেন, মাইকিং বলেন, জনগণের সাথে যোগাযোগ করে বলেন, আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, কালচারে, সেখানে যে আমরা বলছি যে এইগুলা মেনটেন করতে হবে। ইভেন আমরা ভয় দেখাচ্ছি, দেখেন এটা এতই একটা আনপ্রেডিক্টেবল ডিজিজ এবং এতই কষ্টকর, মৃত্যুর আগে যে মানুষের যে কষ্টটা হয়, এই কষ্ট দেখলে আপনার বাইরে যাওয়া দূরের কথা, জানলা খুলে বাইরে তাকাবেন না। তারপরে কিন্তু মানুষ মানছে না। তার মানে এই লকডাউন শব্দটার সাথে মানুষ আসলে উৎসুক দৃষ্টিতে দেখাচ্ছে এটা কি এবং এটা কিভাবে মেনটেন হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে। এই জন্য আমাদের সরকার এবং পাবলিক দুই শ্রেণীর পক্ষ থেকেই এটা সচেতনতা তৈরি করে এখান থেকে দূরে সরে আসতে হবে এবং ট্রান্সমিশন বন্ধ করতে পারলে আমার আক্রান্ত হার কমে যাবে, চিকিৎসার ম্যানেজমেন্টের সুবিধা হবে এবং হসপিটাল কর্তৃপক্ষগুলো এটা ক্যারি আউট করতে পারবে।
এটার জন্য একমাত্র আমার বিশ্বাস যদি এখন লকডাউনে এই শব্দের মধ্যে না যে আপনি প্রতিরোধকে অগ্রাধিকার দিচ্ছেন প্রতিকার বা চিকিৎসার চেয়ে, সেটি বুঝতে পারছি। করোনা রোগীদের জন্য প্লাজমা থেরাপি এখন পর্যন্ত বেশ কাজে আসছে এমনটি দেখা যাচ্ছে ডাক্তার এফ এম এ জাহিদ, কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই প্লাজমা মিলছে না। এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে আর জনসচেতনতাই বা বাড়ানো যায় কিভাবে? একটাই কথা, এইটা সবাই জানে, কিন্তু আমরা আলোচনায় জিনিসটা আসছে না, টেলিভিশন টক শোতেও আসছে না। আমার কাছে এটা অবাক লাগছে যে কোনো ভাইরাসকে কোনোভাবেই কিল করা যায় না, লিমিট করা যেতে পারে। অ্যান্টিভাইরাস ড্রাগগুলো দিয়ে এটাকে লিমিট করা যায়, মানে যেটা 14 দিনে ভালো হওয়ার কথা সেখানে 6 দিনে বা 7 দিনে বা 8 দিনে ভালো করা যেতে পারে, কিন্তু এটাকে কিল করা যায় না। এই জন্য প্রতিকার বা চিকিৎসার দিকে না যেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এর কোনো বিকল্প নাই। প্লাজমা থেরাপি বলেন, ভেতরে কোনো অ্যান্টিবডি ইন্ডাকশন বলেন বা কোনো রকম থেরাপি বলেন, এটা দিয়ে কোনো লাভ হবে না। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু প্লাজমা থেরাপিকে পরবর্তীতে অ্যালাওয়ার করে নাই। এই জন্য আমার বিশ্বাস যে সব ধরনের রোগীগুলোকে তার নিজস্ব শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটা বাড়াতে হবে। অর্থাৎ প্রতিদিন কমপক্ষে প্রোটিন জাতীয় খাবার খাবে, কিছু না পারলে ডাল জাতীয় খাবারটা, তার সাথে ভিটামিন ই, সি, ই আসে, এই ভিটামিনগুলো খাবে, কিছু জিঙ্ক খাবে, রোদ্রে 10-15 মিনিট থাকবে, আর 30 মিনিট দৈনিক এক্সারসাইজ করবে। দৈনিক 30 মিনিট যদি এক্সারসাইজ করে তাহলে লাংসের রক্ত সরবরাহ বেড়ে যায়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ বেড়ে যায় এবং লাংস কমপ্লায়েন্সগুলো বেড়ে যায়। ফলে তার ভেতরে করোনা আক্রমণ হলেও ওই যে বায়ুথলিগুলো আছে তার মধ্যে যে শ্লেষ্মা জমে যায়, সেখানে যে ইনফেকশনটা, ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যে আসে ভাইরাসের সাথে সাথে, সেটা আসতে পারে না। ফলে সে নিউমোনিয়াতে আক্রান্ত হবে না এবং পরবর্তী কন্ডিশনে সে বিপর্যয় পৌঁছাবে না। এই জন্য সবচেয়ে ওই প্লাজমা থেরাপি আসলে হবে না। এইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরীক্ষা। অর্থাৎ আপনি অতটা ভরসা রাখতে পারছেন না। আপনি মূলত ওই আপনি আগেও যেটি বলছিলেন যে প্রতিরোধ, আপনি যেটি বলছিলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এগুলোর উপরে জোর দিতে আপনি বলছেন বারংবার। আপনাকে ধন্যবাদ ডাক্তার এফ এম এ জাহিদ, আপনার কথা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য করোনা আপডেটে। বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতি করার সময় এখন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। এখন রাজনীতি নয়, রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে, দলে দলে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু মোকাবিলা আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে করোনাকে প্রতিরোধ করি। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্য খাতকে লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে চলছে দুর্নীতির মহোৎসব। ক্ষমতাসীন দলের হোমরা চোমরারা দুর্নীতিতে ভাগ বসাতে ব্যস্ত। রিজভী বলেন, জুন থেকে পোশাক শ্রমিকদের ছাঁটাইয়ে বিজিএমইএ সভাপতির ঘোষণা অমানবিক। বলেন, প্রণোদনার 5,000 কোটি টাকা নেয়ার পর তাদের এই ঘোষণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 147 দিনে 4 লাখের বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। শেষ 2 মাসেই পশ্চিমা দেশগুলোয় প্রাণ গেছে 3,20,000-এর বেশি মানুষের। সময়ের সাথে সাথে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছড়াচ্ছে প্রাণঘাতী কোভিড-19। বিশ্লেষকদের শঙ্কা, লকডাউন শিথিল করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। বিশ্ব করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে 11 জানুয়ারি। উৎপত্তিস্থল উহানে ব্যাপক মাত্রায় মহামারীর বিস্তারও শুরু হয় তখন। তবে ভাইরাসের ভয়াবহতা তীব্র আকার ধারণ করে মার্চের শেষ দিকে। বিভিন্ন দেশে জারি করা হয় টানা লকডাউন আর নানা সতর্কতা। তবুও বিশ্বজুড়ে বিস্তার থামানো যায়নি অদৃশ্য এই ভাইরাসের। করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়াতে সময় লেগেছিল 1 মাস, অথচ এপ্রিল জুড়ে দিনে 7,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। প্রথম 50,000 মৃত্যুতে সময় লাগে 2.5 মাস। এরপর তা 1 লাখে পৌঁছায় মাত্র 7 দিনে। পরের 2 সপ্তাহে এই সংখ্যা ছাড়ায় 2 লাখে। এরপর সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়তেই থাকে মৃতের সংখ্যা।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইউরোপ, এরপর উত্তর আমেরিকার দেশগুলো। প্রায় 11% প্রাণহানি, বর্তমান হটস্পট লাতিন আমেরিকায়। করোনার বিস্তার ঠেকাতে এর প্রতিষেধক নিয়ে যখন ব্যস্ত গবেষকরা, তখন নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে লকডাউন শিথিল হওয়া বিভিন্ন দেশে। বিস্তারের ধরন আর ভয়াবহতার দিক দিয়ে করোনার তুলনা চলছে 100 বছর আগের স্প্যানিশ ফ্লুর সাথে, যে মহামারী কেড়ে নেয় 5 কোটির বেশি প্রাণ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ডব্লিউএইচওর সাথে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি দিল ব্রাজিল। দেশটির প্রেসিডেন্টের দাবি, মহামারী মোকাবেলায় ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ব্রাজিলের পর কোভিড-19 হটস্পটে পরিণত হচ্ছে মেক্সিকো। মাত্র 3 দিনেই 2000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন উত্তর আমেরিকার দেশটিতে। দীর্ঘ 1 সপ্তাহ পর হাজারের নিচে নামল করোনা ভাইরাসে ব্রাজিলে প্রাণহানি। তবে সংক্রমণের দিক থেকে এখনও বিশ্বের শীর্ষে লাতিন দেশটি। প্রতিদিনের হিসাবে শনাক্ত হচ্ছেন গড়ে 25,000 মানুষ। দেশের এই ক্রান্তি লগ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কচ্ছেদের হুমকি দিলেন বিতর্কিত প্রেসিডেন্ট। তার অভিযোগ, মহামারী মোকাবেলায় ব্যর্থ ডব্লিউএইচও। প্রেসিডেন্ট ট্রাম্প বরাদ্দ বন্ধের সাথে সাথেই অনেক দায়িত্ব অবহেলা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি ম্যালেরিয়ার ঔষধ নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হলো, এটা কাণ্ডজ্ঞানহীন আচরণের সবচেয়ে বড় উদাহরণ। যুক্তরাষ্ট্র সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। মতাদর্শিকভাবে ডব্লিউএইচও সুষ্ঠুভাবে কাজ না করলে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের চিন্তা করছে ব্রাজিলও। লাতিন দেশটির পরই কোভিড-19 পরবর্তী হটস্পট ভাবা হচ্ছে মেক্সিকোকে। গেল 3 দিনে উত্তর আমেরিকার দেশটিতে কমপক্ষে 2000 মানুষ প্রাণ হারিয়েছেন। গবেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা 2.5 গুণ বেশি। জ্বর, কাশি, শরীরে ব্যথা অনুভূত হলে দয়া করে বাড়িতে বসে থাকবেন না। দ্রুত করোনার নমুনা পরীক্ষা করান। হাসপাতালে দেরিতে পৌঁছানোর কারণেই অনেকে মৃত্যুবরণ করছেন। তার চেয়েও ভীতিকর বিষয় হলো তথ্য গোপনের কারণে সংক্রমণ বাড়ছে। কোভিড-19 বিস্তারে বিশ্বের তৃতীয় দেশ রাশিয়া, কিন্তু গেল সপ্তাহ থেকেই শিথিল করা হয়েছে লকডাউন। অর্থনীতিতে গতি ফেরাতে ইউরোপের সাথে তাল মিলিয়েই সীমিত পরিসরে শুরু হয়েছে কর্মকাণ্ড, যাতে দ্বিতীয় দফায় করোনা ছড়ানোর শঙ্কা বিশ্লেষকদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, যমুনার করোনা আপডেট আপনাকে স্বাগত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিল। এতে ক্ষতিটা বেশি কার? দেশটির প্রেসিডেন্ট তো নিজেই সব বিধিনিষেধ মানার বিপক্ষে ছিলেন, তাহলে কেন এখন এমন হুঁশিয়ারি ব্রাজিলের? রাজনীতিতে বলসোনারোকে যেরকম নিজের, তিনি একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা এবং নির্বাচনের অনেক ধরনের হিসেব নিকেশ আছে। তার ঘরোয়া রাজনীতিতে তার নিজের অবস্থান তৈরি করার একটি বিষয় আছে, অর্থনীতির একটি বিষয় আছে। আবার আন্তর্জাতিক রাজনীতিতেও ব্রাজিল জানেন অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠছে দেশ হিসেবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিতে ব্রাজিলকে একটি জায়গায় নিয়ে যাওয়া এবং নিজের অবস্থান তৈরি করা, সেই ক্ষেত্রেও একটি বড় ধরনের সুযোগ রয়েছে তার। এই ক্ষেত্রে তিনি সেই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন। আপনি যেই সংবাদটি দেখছিলেন, সেই সংবাদটিতে আমরা দেখতে পাচ্ছিলাম বোলসোনারোর পেছনে সবাই মাস্ক পরে দাঁড়িয়েছেন, তিনি মাস্ক করেননি। তিনি বারবিকিউ পার্টি করার ঘোষণা দিয়েছিলেন। তিনি সাপোর্টারদের সাথে গিয়ে হাত মেলান। কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞাই কিন্তু তিনি মানেন না। এবং এখন পর্যন্ত যেই দেশগুলোতে আমরা দেখছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনছে, এর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে যেই সমস্যাটি হয়ে গেল, সেই ধরনের অভিযোগ আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে আছে। কিন্তু পুরোপুরি দায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের রাজনীতিতে এক ধরনের সুবিধা আদায়ের চেষ্টা যে দেশগুলো করেছে, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন রয়েছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলও রয়েছে এবং আরো বেশ কয়েকটি দেশ, যেমন আমরা অস্ট্রেলিয়াকেও দেখেছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হয়ে কাজ করছে, এরকম শুরুতে তারা অভিযোগ তুলেছিল। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের মেরুকরণের প্রচেষ্টা ছাড়া এটি আসলে আর কোনো কিছুই মনে হচ্ছে না। এবং আপনি যে জিনিসটি জিজ্ঞেস করছিলেন যে এতে কার ক্ষতি বেশি হবে, এটা স্পষ্টতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসলে খুব বেশি মাত্রায় ব্রাজিলের উপরে নির্ভরশীল এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্র সদস্যপদ প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যেরকম একটা হুমকির মুখে পড়তে হয়েছে, কারণ বড় একটি ফান্ডের যোগান আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু এই ক্ষেত্রে ব্রাজিলেরই সবচেয়ে বড় ক্ষতি হবে, কারণ যে ভ্যাকসিন থেকে শুরু করে ড্রাগ থেকে শুরু করে যেই সব অন্যান্য দেশে গবেষণা চলছে, ব্রাজিল যদি নিজেদের সেখান থেকে প্রত্যাহার করে, তাহলে ব্রাজিলকে আসলে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করেই চলতে হবে। অনুপম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
হজ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে দেশের হাজার হাজার মুসল্লি। এবার হজ হবে কিনা, হলেও যাওয়া ঠিক হবে কিনা, বা শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা, এমন প্রশ্নের সদুত্তর পাচ্ছেন না তারা। তবে ধর্ম প্রতিমন্ত্রীর আশা, কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরব। সবার জন্য না হলেও সীমিত পরিসরে বাংলাদেশের মুসল্লিরা হজ পালনের সুযোগ পাবেন বলে আশা করেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলাম খানের প্রতিবেদনে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হতে পারে পবিত্র হজ, কিন্তু করোনা মহামারীতে স্থবির সারা পৃথিবী, বদলে গেছে মক্কা মদিনার চিত্র। অনিশ্চয়তায় সারা বিশ্বের মুসল্লিরা। রংপুরের কাউনিয়া উপজেলার মদামদন গ্রামের বাসিন্দা আবু তালেব দীর্ঘদিনের স্বপ্ন পূরণে জমি জমা বিক্রি করে টাকা জমা দিয়েছিলেন। গতবার যেতে পারেননি নানা জটিলতায়, এখনো কাটছে উদ্বিগ্ন সময়। আমি কৃষক মানুষ, 24 শতক জমি বিক্রি করিয়ে টাকা জোগাড় করেছি, কিন্তু আমার এই উদ্দেশ্য সফল হইল না। করোনা মহামারীতে হজে যাওয়া যৌক্তিক হবে কিনা এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আছে অনেক মুসল্লির মনে। এটা আমার জীবনের সবচেয়ে বড় সাধনা, আমার স্ত্রীকে নিয়ে আমি হজে যাব। একটি বছর আবার পিছিয়ে গেলে আমরা বাঁচবো কি মরবো, মনের এই আশাটা আকাঙ্ক্ষাটা আমাদের পূরণ হবে কিনা তাও আমরা জানি না। আশার কথা হলো 2 মাস বন্ধের পর সীমিত আকারে খুলছে পবিত্র কাবা ও মসজিদুন নববী। হয়তো সে কারণেই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর। আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন। যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন। এরই মধ্যে হজে মুসল্লি না পাঠানোর ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। একই সিদ্ধান্ত সিঙ্গাপুরের। কি ভাবছেন বাংলাদেশের হজ সংশ্লিষ্টরা? আমরা বাংলাদেশের পক্ষ থেকে নিজেরা আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না। সৌদি আরব থেকে যে সিদ্ধান্ত আসবে সে মোতাবেকই আমরা ব্যবস্থা গ্রহণ করব। মহামারীর সময় সব কিছু একেবারে আমরা তাৎক্ষণিকভাবে সাজিয়ে গুজিয়ে করতে পারবো হয়তো তা না, কিন্তু বিষয়টি সামাল দেয় বড় কথা। হজ ক্যাম্প যদি অন্য কারণে অকুপেড থাকে তাতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ইনশাল্লাহ এটা এয়ারপোর্ট, হজ ক্যাম্প কোথাও মিলিয়ে আমরা কাজটি ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। মুসল্লিরা যোগাযোগ করছেন এজেন্সি মালিকদের সাথে। হাব আর ধর্ম মন্ত্রণালয় তাকিয়ে সৌদি সরকারের দিকে। আরও কয়েকদিন এই অবস্থা শেষে ইতিবাচক ঘোষণাই আসবে বলে ধারণা প্রতিমন্ত্রীর। আমরা কোনো ওপেন ডিক্লারেশন পাই নাই, তবে আমরা মোটামুটি চেষ্টা করতেছি। আমরা মনে করি এই মাসের, যেটা বলছি যে এই মাসের 15 তারিখের মধ্যে একটা পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে। নিকট অতীতে হজ নিয়ে এমন পরিস্থিতি আর সৃষ্টি হয়নি। অবশ্য বিভিন্ন সময়ের যুদ্ধ বিগ্রহ আর কলেরা প্লেগের মতো মহামারীতেও বন্ধ ছিল হজের আনুষ্ঠানিকতা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবারও একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 3টি ভেন্টিলেটর মেশিন হস্তান্তর করেছেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা। সকালে ভেন্টিলেটরগুলো সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিনের কাছে হস্তান্তর করা হয়। করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানে ভেন্টিলেটর মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। তিনি নাভানা সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ মৃধা দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এই সময় স্থানীয় পর্যায়ের নেতা সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে দিছে এই 3টা মানে তোমার ভেন্টিলেশন, আবার সিভিল সার্জন সাহেবের ওখানে থার্মো দিচ্ছে। যে আমাকে 3টা ভেন্টিলেটর মেশিন দেওয়া হয়েছে, এই জন্য আমি তাদের কিছু কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, সমাজে যারা বিত্তশালী আছেন তারা যেন দেশের আন্তর্জাতিকভাবে যে দুর্যোগ চলছে এই দুর্যোগে আমাদের পাশে থাকবার জন্য। খুলনায় অমানবিক আচরণের শিকার হয়েছেন করোনা যুদ্ধের সামনের সারির যোদ্ধা চিকিৎসকরা। রাতের বেলা কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও 6 চিকিৎসককে ভেতরে ঢুকতে দেয়নি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেল মিলেনিয়াম কর্তৃপক্ষ।
স্বাস্থ্যকর্মীদের বিনা ভাড়ায় রাখার কথা থাকলেও 3টি হোটেল ও ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ ভাড়া বাবদ 1 কোটি টাকার বিল পাঠিয়েছে জেলা প্রশাসকের কাছে। কনক রহমানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য়টি আজ ছবি তুলেছেন আমির সোহেল। হোটেল মিলিনিয়াম করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্থান এটি। গেল 1 জুন সন্ধ্যায় 6 চিকিৎসককে কোয়ারেন্টাইনের জন্য গেলে তাদেরকে ভেতরেই ঢুকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জানানো হয় আর কাউকে এখানে থাকতে দেয়া যাবে না। মিলেনিয়াম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতবাক চিকিৎসকরা। গেট নিচ থেকে তালা দেওয়া ছিল, তাদের কোনো লোক ছিল না ওখানে। আমরা আসলে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও 2 থেকে 3 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, চেষ্টা করেও আসলে আমরা ওখানে ঢুকতে পারিনি। সে বললেন যে তার উপর নির্দেশনা আছে যে কোনোভাবে যেন গেট না খোলা হয়, এবং অন্যান্য দিন যেটা হয় যে একটা তালা লাগানো থাকে, ওই দিন 2টো তালা লাগানো ছিল। যদি কোয়ারেন্টাইনে না থাকতে পারি, আমরাই যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে পরবর্তীতে তো আমরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারবো না। করোনা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 4টি প্রতিষ্ঠানের সাথে মৌখিকভাবে কথা বলে খুলনা জেলা প্রশাসন। সে অনুযায়ী CSS আভা সেন্টারে থেকে 10 দিন দায়িত্ব পালন করবেন তারা, আর 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবে হোটেল রয়্যাল, মিলেনিয়াম ও অ্যাম্বাসেডরে। সাধারণভাবে আমি আমার ভাড়াটিয়ে বলি, আমি আমার কাজের লোক বলি, আমি আমার অফিসের লোক বলি, আমি একদিনের মধ্যেই তাকে আমি বের করে দিতে পারি না। তো সেরকম একটা জায়গায় এটা আমি মনে করি যে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। মৌখিক ওই প্রস্তাবে আর্থিক লেনদেনের বিষয় না থাকলেও জেলা প্রশাসকের কাছে মোটা অঙ্কের বিল পাঠিয়েছে প্রতিষ্ঠান 4টি। এমনকি করোনা রোগীদের জন্য ডেডিকেটেড ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ বিল পাঠিয়েছে 1.5 কোটি টাকার বেশি। তারা যেটা করেছে নিজেদের মর্জি মতো লক্ষ লক্ষ টাকা, অনেকে 1.5 কোটি টাকা বিল দিয়েছে এর মধ্যে। তো তারা যেটা বিল দিয়েছে আমার কাছে প্রাথমিকভাবে প্রতিমান হচ্ছে এটা বাণিজ্যিক হারে বিল দিচ্ছে। মানবিক কারণে আমরা তাদেরকে সেখানে রাখছি, সুতরাং এই সময়ে বাণিজ্যিকভাবে ব্যবসা করার সুযোগ নাই। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। সিলেটে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা না পেয়ে একের পর এক রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষুব্ধ মানুষ। 50 শয্যার অধিক হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার সরকারি নির্দেশনা মানছে না অনেক হাসপাতাল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শ্বাসকষ্ট আর বুকে ব্যথা নিয়ে শুক্রবার মারা যান সিলেটের ব্যবসায়ী নেতা ইকবাল হোসেন। পরিবারের অভিযোগ, কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা সেবা। আমি অনেক পায়ে করা বাকি, আমি বললাম যে ভাই আপনি প্লিজ টেম্পোরারি ট্রিটমেন্টটা দেন, আমি সকাল হোক আমি অন্যদিকে একটা করি। ওনারা কি করলো, বললো না সরি আমাদের এখানে পসিবল না। গেল সপ্তাহে সিলেটে আরও 3 জনের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ওঠে। করোনা দুর্যোগে হাসপাতালগুলোর ভূমিকায় ক্ষুব্ধ সিলেটবাসী। যেদিন অপারেশন করবে ওরা, মানে সকাল 11টা থেকে 10টার মধ্যে, তখন তারা বলে যে এই রুগীর তারা করোনা মনে করতেছে, রুগীর করোনা, তাই তারা আর অপারেশন করবে না। বেসরকারি হাসপাতালগুলো ওরা শুধু ব্যবসায় করছে, সেবার নামে এরা মানে মানুষের সঙ্গে প্রতারণা করছে। যেন কোনো অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়, এই ব্যাপারটি কথা বলার জন্য আমরা আজকে এখানে ওই সিলেট চেম্বারে বসেছিলাম এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমাদের ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। উনিও এই ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন। তবে রোগীদের সেবা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তারা। আমার জেনারেল আইসিইউতে তখন 4টা পেশেন্ট ছিল ভেন্টিলেটরে, সো যার কারণে আমি আসলে এই রিস্কটা নিতে পারি নাই যে আমি একজন সাসপেক্টেড কোভিড রোগীকে আমি বাকি 4টা নন কোভিড পেশেন্টের পাশে আইসিইউতে নিব। 2 জন লোক জাস্ট অ্যাম্বুলেন্স থেকে নামে ভিতরে না ঢুকে তারা 3 মিনিট পরে তারা গাড়িতে উঠে চলে যায়। তারা আমাদের ইমার্জেন্সির ভিতরেও যায় নাই, কোনো কাউকে ডাকাডাকি করে নাই, কিচ্ছু করে নাই। রোগীদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি অমানবিক বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযুক্ত হাসপাতালগুলোকে সতর্ক করার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তারা। এই অভিযোগগুলো কেউ কখনো আমাদেরকে ওইভাবে কাগজে কলমে দেয় না, মৌখিকভাবে বলে। তারপরেও আমরা যখনই শুনি তাদের বিরুদ্ধে আমরা শোকজ নোটিশ দিয়েছি। আমরা তাদেরকে সতর্ক করে চিঠি দিয়েছি। আমরা ডিভিশনাল কমিশনার মহোদয়ের সাথে আমি আজকে কথা বলেছি, এই ব্যাপারে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জরুরি পরিস্থিতিতে সরকারি হাসপাতালের ওপর মানুষকে আস্থা রাখার আহ্বান স্বাস্থ্য বিভাগের। জাহিদ হাসান, যমুনা নিউজ।
এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনা। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।